রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ডক্টর সাইদুর রহমান, দুজনকে অশেষ ধন্যবাদ। শুরু করতে চাই আসলে যে খবরগুলি আমি এই মাত্র শেয়ার করছিলাম দর্শকদের সাথে, তা এই খবরগুলোর মধ্য থেকে আমি খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী হারানো অস্ত্রের সন্ধান দিলে পুরস্কারের কথা যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এই জন্যই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনারা কীভাবে দেখছেন, কারণ এই যে অস্ত্রগুলো কাদের কাছে আছে এটা আমরা জানি না, এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। সামনে নির্বাচনের কথা আমরা জানি ফেব্রুয়ারিতে, এবং এটাও আমরা শুনছি যে পতিত আওয়ামী লীগ নানান রকম ষড়যন্ত্র করতে চাইছে। ঠিক এর পাশাপাশি 1100 অস্ত্র, চাপাতি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, আপনারা এটাও জানেন। তো এই জায়গা থেকে আমি আসলে বুঝতে চাইছি যে পরিস্থিতিটা কীরকম, আসলে কতটা সংশয়ের। আমি যদি আশরাফ কাছে আপনাকে দিয়ে শুরু করি। দেখুন, আপনি জানেন যে নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি অঙ্গাঙ্গিভাবে জড়িত এমনিতেই, এবং সিভিল প্রশাসনের ভূমিকা, এবং আমরা বলে থাকি পুলিশ এবং প্রশাসনের সঠিক দায়িত্ব পালন করা ছাড়া নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না। এবারের নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি, এটি আরও একটি কারণে ইউনিক, কারণ আওয়ামী লীগের মতো একটি শক্তি কিন্তু নাশকতার চেষ্টা করছে, বাইরে আছে, ষড়যন্ত্র করছে, পরিকল্পনা করছে। ভারত এখনও আপনার সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। সেইখানে আমরা যখন আইন শৃঙ্খলার অবনতি দেখতে পাই, বিশেষ করে গাজীপুরে যেটি ঘটলো, অথবা চাপাতি উদ্ধার করলো, আর 5ই অগস্টের পর থেকে কিন্তু আমরা এই যে পুলিশের বিভিন্ন থানা এবং ফাঁড়ি থেকে যে অস্ত্রগুলো হারিয়ে গেছে সেগুলো বা যারা নিয়ে গেছেন তাদেরকে কিন্তু আমরা খুঁজে পেতে তেমন কোনো তৎপরতা দেখিনি। আপনি জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, কিন্তু এবার আমরা কেন যেন মনে হয় সেটির প্রয়োগ খুব একটা হতে দেখিনি। এই জায়গাটিতে আপনি যদি আগামী নির্বাচনটিকে সুষ্ঠু করতে চান, নিরাপদ করতে চান এবং নাশকতা মুক্ত রাখতে চান, তাহলে কিন্তু এটা খুব গুরুত্বের সাথে নিতে হবে। এখন আমি ঠিক শিওর না 1 বছর পরে এই পুরস্কার বা উপঢৌকনের বিনিময়ে অস্ত্র কেউ দিবে কিনা, এটি হয়তো এইভাবে হবে না। কিন্তু যেটি করা দরকার সেটি হচ্ছে যে আপনার লাইসেন্সকৃত অস্ত্র, লাইসেন্সের বাইরে অস্ত্র সব কিছুকে নিয়ন্ত্রণে নিতে হবে। কেননা আমরা ধীরে ধীরে দেখছি আওয়ামী লীগ সমর্থকরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা কুযুক্তিকে যুক্তি হিসাবে দেখানোর চেষ্টা করছে, মাঠে তাদের কর্মীরা জড়ো হচ্ছেন। কাজেই অস্ত্রের ব্যাপারটি খুব জরুরি, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটি খুব গুরুত্বের সাথে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে। ডক্টর সাইদুর রহমান, আপনার কি মনে হয় যে সরকারের কি করা উচিত ছিল এখানে? এটাকে গোয়েন্দা ব্যর্থতা আপনি বলবেন, নাকি আসলে কি করলে এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারতো? আমার কাছে ওই যে আসহাবে কাহফের একটা গল্প আছে না, 7 স্লিপার্স, ঘুমাইছে, বহুদিন পর হঠাৎ করে উঠে দেখে সব পাল্টে গেছে। ওনারা ঘুমাচ্ছিলেন কিনা, আমার এই প্রশ্নটা আসলে। সরকারের আয়ু যদি মোটা থাকে 1.5 বছর হয়, 1 বছর চলে গেছে, 1.5 বছরই, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, ডক্টর ইউনূস যে টাইম লাইন অনেক আগে দিয়েছেন, তো ওনারা কি করছিলেন এতদিন পর্যন্ত? এবং ইদানিং ওনাকে আমরা বেশ নসিহতমূলক কথা বলতে শুনি, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছি। উনি খেয়াল করেছেন কিনা, গাজীপুরের ঘটনা নিয়ে বলছেন আমাদের সমাজ এই হয়ে গেছে, লোকজন ভিডিও করে, কেউ বাধা দেয় না, আমরা বাধা দেব, পুলিশ কিছু করবে না, এবং পুলিশ ঠিক অ্যাক্টিভ স্টেপস নিতে পারবে না। নিয়েছে পরে, কিন্তু আগে আপনি যথেষ্ট নেন নাই। এই যে এক ধরনের রিলাক্টেন্স, সমাজের দায়, এগুলো আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি কেউ কেউ বলছেন। এগুলো করা একেবারেই উচিত না, কারণ আমরা এই প্রশ্ন রাইটলি করবো। ইভেন আপনি পুরস্কার ঘোষণাও করতে পারেন, সেটা অনেক আগেই করতে পারতেন। কারণ কোন থানা থেকে মোট কতগুলো অস্ত্র এবং টোটাল কতগুলো অস্ত্র আপনার মিসিং আছে, সংখ্যাটা বিরাট। এটা আপনি জানেন অনেক আগে থেকে। অস্ত্র এবং গোলা বারুদ মিলে আপনার কাছে কি পরিমাণ আছে, এগুলো আপনি জানেন। তো যদি জেনে থাকেন, যেমন আমি একটা উদাহরণ দিই, যাত্রাবাড়িতে 5 তারিখের যে হত্যাকাণ্ড, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি করেছে দেশের একটা লিডিং নিউজ পেপার। তো ওই ডকুমেন্টারিতে দেখা যায় তাদের ওই স্টক পাইলে লোকজন ঢুকে গেছে, ওরা বুলেট দেখাচ্ছে, এই যে একদম অস্ত্রাগারে ঢুকে দেখাচ্ছে, এর মধ্যে প্রচুর মিসিং আছে। এরকম বিভিন্ন থানা থেকে পুলিশ যখন চলে গেছে, মিসিং আছে। আপনি 1 বছর কিছু না করে এখন করলেন, এবং 6 মাস বাকি আছে আর নির্বাচনের। এগুলো প্রত্যেকটাকে আমি এই সরকারের এক ধরনের মারাত্মক ব্যর্থতা হিসাবেই দেখতে চাই। এখনো আশরাফ ভাইজিরা বলছেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল, তারা চাইলে অনেক কিছু করতে পারতেন। এখন সর্বশেষ খুব দ্রুত সবাই মিলে, যৌথ বাহিনী যেটা করে, এই অস্ত্র উদ্ধার করতে হবে, না হয় নির্বাচনের নাশকতার আশঙ্কা থাকবে। শুধু নির্বাচন নয়, যে সামনে একটা 15ই আগস্ট আছে, এটা নিয়েও নাশকতার একটা চেষ্টা হতে পারে, এবং এই অস্ত্রগুলো কিন্তু মাঠে আছে।
কে জানে এগুলো আওয়ামী লীগের লোকজনের কাছে আছে নাকি নেই, পুলিশ অনেকে পালিয়েছে, পুলিশ অস্ত্র নিয়ে চলে গেছে কিনা, নিয়ে আওয়ামী লীগের লোকজনের কাছে হ্যান্ড ওভার করেছে কিনা, আমরা কিছুই জানি না। সো শুধু নির্বাচন না, যে কোনো সময় যে কোনো ধরনের নাশকতা এগুলো দিয়ে হতে পারে। সো এটা কয়েকটি বিষয়ে কথা বলবো, কিন্তু নির্বাচন প্রসঙ্গ যেহেতু এসেছে, আপনার কাছে কি মনে হয় যে আগামী দিনের ইলেকশন, এই যে সামনে ইলেকশনটা, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে? আপনার সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তো আছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথাটা, সেটা আপনি বলবেন, কিন্তু আরেকটি পয়েন্ট আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকে বলছেন যে ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটি অপশন রাখা উচিত ছিল। আপনার মন্তব্য করতে চাই। এখন এই কথাগুলো যারা বলছেন তারা গত 3টি নির্বাচনের সময় কোথায় ছিলেন? তখন কিন্তু তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি। তার মানে তারা তাদের জ্ঞান একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজে লাগাতে চাচ্ছেন, অথবা তারা ওই দল দ্বারা নিয়ন্ত্রিত অথবা নিয়োগপ্রাপ্ত। আমরা সাদা চোখে দেখতে অভ্যস্ত, কিন্তু এটা ঠিক হবে না। দেখুন, আওয়ামী লীগের বাইরেও অনেক দল আছে, আর যখন আওয়ামী লীগ গণহত্যা করে, ফ্যাসিবাদী শাসন কায়েম করে, বাংলাদেশকে অচল করে দিয়ে পালিয়ে যায়, সেই দলটিকে ভালো মানুষ হিসাবে ভেবে 1.5 বছরের মধ্যে আপনি ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবেন, এই ধরনের যুক্তি রাষ্ট্রবিজ্ঞানেও নাই, প্র্যাকটিক্যাল লাইফেও নাই। আপনি জার্মানিতে কি হয়েছিল, ইটালিতে কি হয়েছিল খোঁজ নেন। কাজেই এই দলগুলো যতদিন পর্যন্ত অনুশোচনা করবে না, ক্ষমা চাইবে না, বিচার হবে না, তার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় অধিকাংশ দেশেই নিষিদ্ধ ছিল। কেননা তারা একটি সন্ত্রাসী দল, তারা আপনার শাসন যন্ত্রকে কলুষিত করে ফেলেছে। কাজেই ইনক্লুসিভ নির্বাচনের ধোঁয়া তুলে এই জাতীয় ঘটনা আপনার ঠিক হবে না। ধরুন, যার সন্তান মারা গেছে, অথবা যিনি চক্ষু হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তার কাছে কেমন লাগবে যদি ওই প্রতীকটি আবার নির্বাচনের ব্যালটে উনি দেখতে পান? আমাদেরকে এইভাবে ভাবতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছিলেন যে আমরা তো আইন শৃঙ্খলার কথা বললাম, আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জও কিন্তু এইটাই, যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনটি অনুষ্ঠান করা। কেননা আওয়ামী লীগ যত ধরনের অপকৌশল জানে, রাজনীতিকে অস্থিতিশীল করা, সমাজকে অস্থিতিশীল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে এখনও 95% প্রশাসনের লোক আওয়ামী লীগের লোক, হাসিনা দ্বারা নিয়ন্ত্রিত, নিয়োগপ্রাপ্ত এবং পুরস্কৃত। পুলিশের অবস্থাও কিন্তু তাই। এই যে আপনি একটু আগে বললেন যে 40 জন পুলিশ কর্মকর্তার আপনার পদক প্রত্যাহার করা হয়েছে, এটি 12 মাস পরে। অথচ এই হারুন, এই বিপ্লব, যারা গ্যাংস্টারের মতো ছিলেন, ঠিক পুলিশ অফিসারের মতো ছিলেন না, তাদের পদক প্রত্যাহার করতে তো আমার 7 দিনের বেশি লাগার কথা ছিল না। কাজে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু আবার শক্তি সঞ্চয় করছে, অপকৌশল করছে এবং প্রশ্ন তোলার চেষ্টা করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোভাবেই চাইবে না যে একটি নির্বাচন সুষ্ঠুভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হোক। এই জায়গায় সরকারের আসলে আমি একটু আপনাকে আমি নিজেই বুঝতে চাই। আসলে আমরা যেমন প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে পতিত শক্তি আগামী নির্বাচন বানচাল করতে চায়, এরকমটা আমরা শুনেছি, এবং এই ধরনের ষড়যন্ত্রের কথা তো আমরা শুনছি এবং দেখছিও। নিজেরা সংগঠিত হওয়ার জন্য নানা রকম ট্রেনিংয়েও যাচ্ছে, এরকমটাও দেখেছি আমরা, এবং সেখান থেকে গ্রেফতারও হয়েছে। সরকার একদিকে এই সরকারকে পতিত ফ্যাসিস্টকে মোকাবেলা করবে, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে, কিন্তু কিভাবে মোকাবেলা করবে, কোন কোন জায়গায় তাদের আটকাতে হবে, সেই জায়গায় কি বুঝতে সংকট নাকি পদক্ষেপ নিতে সংকট? আজকেই একটি জাতীয় দৈনিকে আমি দেখলাম যেখানে প্রশাসনে কিভাবে পতিত সরকারের ঘনিষ্ঠরা এখনো আছে এবং তারা যে ষড়যন্ত্রের সাথে লিপ্ত, আপনি কিভাবে দেখছেন? আসলে তারা কি করে থাকলো? সরকার যদি সেই পতিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলাই করতে চায়, তাহলে তাদের সাথে যারা ছিল তারা এখনো প্রশাসনে কিভাবে আছে? এটি আমি মনে করি তারা বুঝতে সমর্থ, কিন্তু তারা পদক্ষেপ নিতে ব্যর্থ। কারণ সরকারটিকে আমরা খুব সক্রিয় দেখি না, প্রায়শই অথর্ব মনে হয়, এবং যেই জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে লোক থাকার কথা সেই জায়গায় সক্ষম লোক নেই। দেখুন, এনারা হয়তো ভালো মানুষ এবং ক্লাসে ফার্স্ট বয় হতে পারেন, অথবা যার যার প্রফেশনে হয়তো অনেক সফল, কিন্তু উনি কি এই কাজের জন্য ফিট কিনা? কাজেই আমরা ইদানিং অনেককে বলতে শুনি, বিশেষ করে টক শোতেও কাউকে আমি বলতে শুনছি যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট কোথায় যাবে, এই চিন্তা তো ওনার না।
এই চিন্তা ভোটারের। ভোটার ঠিক করবেন উনি যাকে সমর্থন করতেন সেই দল পালিয়ে গেছে খুন খারাপি করে, এখন উনি কাকে ভোট দিবেন, এটা তার চয়েস। এখন ওই ভোটারের জন্য যদি ওনার রাতে ঘুম না হয়, তাই তো খুবই দুশ্চিন্তার কথা। আর প্রশাসনে আপনার মনে আছে কিনা, জনতার মঞ্চ সেই কাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদের কাউকে কাউকে আমরা রিসারফেসড হতে দেখেছি। তাদের সংযোগটি কিন্তু ভীষণভাবে সচিবালয়ে কার্যকর, কেননা তারা প্রত্যেকেই জানেন তারা কী ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন। কেউ নির্বাচন কারচুপি করেছেন, কেউ বিরোধী মত দমন করেছেন, ভয়ঙ্কর সব অপরাধ। কাজেই সিভিল প্রশাসন, পুলিশ, এই দুটি শক্তিকে আপনি কখনোই যদি হাতে না নিতে পারেন, নিরপেক্ষ না করতে পারেন এবং দায়িত্ব পালনের যোগ্য করতে না পারেন, তাহলে নির্বাচনটি অনুষ্ঠান করা খুবই ঝুঁকিপূর্ণ হবে। দেখুন, আমরা কিন্তু একটি সুবাতাস দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের ভেতরে। রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই স্বাভাবিক। অনেক ইস্যুতে তারা একে অন্যের সাথে একমত হবে না, এটিও খুব স্বাভাবিক। 3টি দল, 4টি দল, 5টি দল 5 রকমের কথা বলবে। এই ভিন্নতা নিয়ে কিন্তু আমি খুব একটা টেনশনে নাই, কিন্তু যেটি নিয়ে টেনশনে সেটি হচ্ছে প্রশাসন। এবং সরকারটি প্রথম 7 দিনে যা করতে পারতো সেটি 12 মাসেও পারে নাই। ফলে প্রশাসন তাদের ঘাড়ে উঠে বসেছে, আমলারা দেশ চালাচ্ছে এবং উপদেষ্টারা ব্যাকসিটে বসে গেছে। এই পরিস্থিতিতে নির্বাচন, যে কারণে আমরা বারবার বলছি যত দ্রুত নির্বাচন হয় তত ভালো, কেননা একটা নির্বাচিত সরকার দেশকে স্থিতিও দিতে পারবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে অনেক দূর কাজ করতে পারবে। কাজেই আপনার মনে রাখতে হবে, প্রশাসনের দিকে নজর রাখতেই হবে। শেখ হাসিনা এবং তার পলাতক দল তারা অনেকভাবে ফিরে আসতে চাচ্ছে। আপনি জানেন গত 12 মাসে অন্তত 200-র অধিক আন্দোলনে তারা ইন্ধন দিয়েছে। আমরা সর্বশেষ অনেকগুলোতে দেখতে পেলাম, আগামীতে আপনি প্রশাসনে দেখতে পাবেন। পুলিশের ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করছি, কেননা গত 16 বছরে আমরা পুলিশকে একটা অপেশাদার খুনি বাহিনী হিসাবে শেখ হাসিনার হাতে গড়ে উঠতে দেখেছি। তাদের যে কোনো সদস্যকে যখন আপনি এখন রেখেছেন সেটি কিন্তু খুবই চিন্তার, এবং তারা কে কখন কোন ষড়যন্ত্রের অংশ হয়ে ওঠে এবং জনবিরোধী ভূমিকা নিয়ে তাদের যে কোনো সদস্য, তাদের বেশিরভাগ সদস্যই তো নিতেই পারে। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, নাশকতা করতে কিন্তু খুব বেশি মানুষ লাগে না, কিন্তু সেটি এমন করে করা যায় সমাজে অস্থিতি তৈরি হবে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জিনিসগুলো খুব গভীরভাবে সরকারকে বিবেচনা করতে হবে। দেখুন, এই সরকারের এমনিতেই রিপোর্ট কার্ড খুব ভালো না, তারপরে নির্বাচনটি যদি তারা সুন্দর করে করতে না পারেন, সরকার প্রায় 16 মাস কিংবা 17 মাস থাকবে, তারপরে আমার মনে হয় তাদের জন্য খুব ভালো ফল হবে না, এটি হবে না। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, আপনি তো নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের সদস্য ছিলেন। আপনারা যা যা প্রস্তাব করেছিলেন তার কতটুকু বাস্তবায়িত হচ্ছে? আপনি ভেতর থেকে দেখেছেন, অনেকদিন স্টাডি করেছেন, চ্যালেঞ্জ কি কি সামনে আছে? ধন্যবাদ। তার আগে আমার মনে হয় দুইটা ইস্যুতে একটু কথা বলা দরকার, এবং আমার একটু বেশি সময় লাগবে, এটার চাইতে এগুলো অনেক বেশি বার্নিং ইস্যু সম্ভবত। ইনক্লুসিভ নির্বাচনের সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা, আমাদের মধ্যে কিছু কিছু মানুষের না জানা জনিত কতগুলো যুক্তি আছে। সেটা হচ্ছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সবার অধিকার থাকতে হবে। খুবই ভুল ধারণা, খুবই না জানা জনিত সমস্যা এটা। কেন বলছি? ধরুন একটা রাজনৈতিক দল তৈরি হলো, সে বলল আমি তোমার ভোট চাই, একটু আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি, তোমার ভোট চাই, তোমার ভোট পেয়ে আমি যদি জিততে পারি, আমি এক্সিস্টিং সংবিধান বাতিল করে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করব। এখন কেউ যদি বলেন যে ওরও ভোটের তালিকায় তার মার্কাটা থাকা উচিত, জনগণ তাকে চুজ করতে পারে। আমি ধরে নিলাম তার 2 কোটি ভোট আছে, 20-25% ভোট আছে, আমরা কি তাকে অ্যালাউ করছি আমাদের এই সিস্টেমে? আমরা অ্যালাউ করছি না। জনগণ তাহলে কি করবা? বিপ্লব করে ফেলো, বিপ্লব করে ক্ষমতা দখল করে ফেলো। কেউ যদি বলে আমি বাংলাদেশকে আফগানিস্তান বানাবো, আমাকে ভোট দাও, ওই দল রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে পারবে না। সুতরাং আওয়ামী লীগের কত পার্সেন্ট ভোট আছে সেটা দিয়ে ভোটার তালিকা চাওয়া একটা আটার স্টুপিডিটি। আমি একদম সরাসরি যদি বলি, এটা না জানা জনিত। আবারও বলছি, আমি একটা উদাহরণ দেই। 2025-এ আপনি যে উদাহরণটি টানলে, যে বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেখতে চাই বা করতে চাই, তারা তো রাজনীতি করছে। আমরা সেই প্রশ্ন তাদের জন্য তুলছি। একদম জার্মানিতে গত 25 সালে ওদের সাধারণ নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। AfD নামে একটা পার্টি আছে, সে গতবারের তুলনায় দ্বিগুণ ভোট পেয়েছে, আগের 10.2 এবার 20.6% ভোট পেয়েছে। এই দলটাকে নিষিদ্ধ করে দেওয়ার আলাপ আছে। অলরেডি কোর্ট তাদেরকে সার্ভেলেন্সে রেখেছে 21 সাল থেকে, এবং এটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। এখন জার্মানির কি ইন্টেলেকচুয়াল বা অ্যানালিস্টরা বলবে 20% সমর্থনের একটা দলকে নিষিদ্ধ করে দিলে জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে? ভুল ধারণা, একেবারেই ভুল ধারণা। সো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা কোর্টের মাধ্যমে ইজ এ ডিফারেন্ট ডিবেট।
কিন্তু কোনো দল নিষিদ্ধ হলো, ওর এত পার্সেন্ট সমর্থক আছে তাই তাকে দিতে হবে, এটা একেবারেই গণতন্ত্র না বোঝাবুঝি। যারা বলেন তারা গণতন্ত্র বোঝেন না। গণতন্ত্র মানে সবার জন্য সবাবারিত না। তো তাহলে আমরা হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করেছি কেন? পৃথিবীতে আরো অনেক দেশে হিজবুত তাহরির নিষিদ্ধ আছে, আরো অনেক রাজনৈতিক দল অত্যন্ত গণতান্ত্রিক দেশগুলোতে নিষিদ্ধ আছে। কেন আছে? কারণ তাদের পক্ষেও তো কেউ চাইতে পারে, তাদেরকেও ভোট দিতে চাইতে পারে, চাইতে পারে না, পারে না, আছে। আমি এফডির উদাহরণ দিলাম, 20% জার্মান তাদেরকে ভোট দিয়েছে গত নির্বাচনে, এটা নিষিদ্ধ হতে পারে। কারণ একটা ফ্যাসিস্ট দল গণতান্ত্রিক ব্যবস্থায় কাজ করতে পারে না। ফাইনালি যদি প্রমাণিত হয় ওরা ফার রাইট, এবং ফার রাইট তো বটেই, তারা ফ্যাসিস্ট, এ দল নিষিদ্ধ হয়ে যাবে। এটাই নিয়ম গণতন্ত্রের। তারপর তোমরা যদি পারো, আমরা শেখ হাসিনাকে গায়ের জোরে ফেলছি না, শেখ হাসিনা যদি পারে, তারা আওয়ামী লীগের 20% নিয়ে, কোটি কোটি লোক আছে না, এসে মাঠে নেমে আমাদেরকে খেদায়, তারপর তারা ক্ষমতা নিক। আমি তাই চাই আর কি, যদি না পারে। সো আমি এই কথাটা বলতে চাইছি, দল তো চেষ্টা করছে নানান ভাবে। আই এম সরি, এটা হবে না তেমন কিছু। তারা কিছু বিচ্ছিন্ন ঝামেলা করতে পারে। শোনেন, ডাকাতের দলের বিচ্ছিন্ন ঝামেলা ছাড়া কিছু করার থাকে না। শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা দাঁড়িয়েছি, রাস্তায় যারা জীবন দিতে গেছে, কোনো বেনিফিটের জন্য যায় নাই। ওদেরকে দিয়ে এটা সম্ভব, এদেরকে দিয়ে মাঝে মাঝে কিছু স্পোরাডিক বিভিন্ন জায়গায় ঝামেলা করা সম্ভব হতে পারে। সো ইনক্লুসিভনেসের আলাপ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ নিশ্চিত হবে ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা দলের সমর্থক আছে বলেই সে রাজনৈতিক দল, এটা একটা মাফিয়া গ্যাং ফর গডস সেক। 18 সালের পর থেকে ও কিভাবে নির্বাচন করে, আবারও আদালত সিদ্ধান্ত নেবে। তো প্রশাসন আছে, প্রশাসন নিয়ে আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এটাকে এভাবে মেটাফরিক্যালি বলি, প্রশাসনকে আমি শেখ রেহানার সাথে তুলনা করি। জানেন কেন? মানে শেখ হাসিনার আমাদের সামনে আছে, উনি আমাদেরকে সব অত্যাচার নির্যাতন করছে। শেখ হাসিনা হচ্ছে পুলিশ। মানে পুলিশ যেহেতু আমাদেরকে গুলি করেছে, আমাদের যাবতীয় ক্ষোভ কিন্তু পুলিশের ওপর। শেখ রেহানা বিরাট লুটপাট করেছে, তার নেতৃত্ব দিয়েছে, তার মেয়ে পর্যন্ত এখন এটার জন্য ট্রায়ালের মুখোমুখি হচ্ছে। যেহেতু শেখ রেহানা একটু দূরে ছিলেন, আমরা শেখ রেহানাকে কম আলোচনায় আনি। পুলিশ গুলি করেছে বলে পুলিশকে চিনি, কিন্তু প্রশাসন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ইকুয়ালি এবং ইন সাম কেসেস বেশি রোল প্লে করেছেন, ইজন্ট ইট? নির্বাচনে রিটার্নিং অফিসার কারা হয়, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা হয়? এরা হন। নির্বাচন কমিশনের সচিবকে, বিভিন্ন জায়গায় সচিব কারা হচ্ছে? সব তারা হচ্ছেন। সরকারের লুটপাটের প্রজেক্টের পিডি কারা? সব এরা। সুতরাং অবিশ্বাস্যভাবে এটা হয় না। এবং আমি আপনাকে একটা কথা বলি, একটা আলাপ কিন্তু এভাবে প্রচলিত আছে, সচিবদেরকে কেন রাখা হলো? শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার, ক্রুড ভাষায় ব্যবহার করে, আজকে খুবই ক্রুড ভাষায় কথা বলছি, পা না চেটে কেউ সচিব হয় নাই, ফুল স্টপ। প্রথমেই তো উচিত ছিল সব সচিবকে সরিয়ে ফেলা, চোখ বন্ধ করে। পুলিশের আপনি অনেককে সরিয়ে দিয়েছেন, অবসরে পাঠিয়ে দিয়েছেন না। 25 বছর চাকরি হলে মানে আমাদের যে বিদ্যমান আইন আছে সেই আইন অনুযায়ী আপনি তাকে চাকরিচ্যুত করতে পারেন, কোনো কারণ দর্শানোর প্রয়োজন হয় না। 25 বছর চাকরি হলেই কাউকে কাউকে করা হয়েছে। শোনা যায় যেহেতু এনারা দুর্বল, এদের কাছ থেকে নানান বেনিফিট পাওয়া যাচ্ছে, ও আপনার সাথে কমপ্লাই করছে, আপনাকে নানান রকম বেনিফিট দিচ্ছে, ফিনান্সিয়াল সহ। তাহলে আর কি ব্যাখ্যা? আমার খুবই লজিক্যাল ব্যাখ্যা মনে হয়। এবং আমরা তো নিয়োগ বাণিজ্যের কথাও শুনছি, নিয়োগ এটা হলো ধরে রাখার বাণিজ্য। নিয়োগ বাণিজ্য যাদের কাছে অর্থ আছে তারা সেই অর্থ দিয়ে, এখন স্বাভাবিক। ধরুন আমি চিন্তা করছি, আমি শেখ হাসিনা একটা মার্কা মারা সচিব, মার্কা মারা সচিব, আমার তো চাকরি যে কোনো সময় যেতে পারে। আমি তো অনেক কামিয়েছি। শেখ হাসিনা পিয়ন 400 কোটি টাকা কামায়, আর সচিবরা কত কামিয়েছে আমরা জানি না। সেই টাকা তো দেবই, সাথে আপনি আর কি কি চান বলেন আমি করে দিচ্ছি। আমি আরো বেশি অনুগত হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো চলছে বলে আমি ধারণা করি। এবার আমার কমিশন নিয়ে কথা, যদি সময় থাকে না আমি পরে আসবো, কমিশন নিয়ে কথা বলবো, পরে বলবো। আমরা শুনলাম যে এরকম দুর্নীতির কথা শুনছি, উপদেষ্টাদের দুর্নীতির কথাও সামনে এসেছে, যদিও কোনো তথ্য প্রমাণ নেই। একদিকে আমরা ফ্যাসিস্টদের মোকাবেলা করতে চাইবো, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার কথা বলবো, আবার আরেকদিকে দুর্নীতির আওয়াজ আসবে, অভিযোগ আসবে, অর্থের বিনিময়ে আবার তাদেরই শক্তিকে পুনর্বাসনের কথা আসবে। তাহলে আসলে কোথায় দাঁড়িয়ে আছি? দেখুন, আমরা মানে স্বৈরাচারকে বিদায় করেছি, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থাকে তো বিদায় করিনি। সেই স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে সব ধরনের কালো এলিমেন্ট কিন্তু আছে। যেমন ডক্টর জায়েদ বলছিলেন সচিবদের কথা, আমি কিন্তু ভেবেছিলাম 64 জন 65 জন সচিবকে একদিনে বিদায় করে দেওয়া হবে। এবং আপনাকে আজকে আমি বলি, তারাও তাই ভেবেছিলেন। তারা অবাক হয়ে গেছে যে সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন তারা তো আর নিজ থেকে এসে বলতে পারেন না যে আমাকে বাদ দিয়ে দেন, আমার অপরাধের জন্য
পরিস্থিতি এমন হয়ে গেছিল যে তারাও 3 দিন ওয়েট করেছেন যে আমাদেরকে কেন বাদ দিচ্ছেন না। তারা অবাক, কেননা তারা জানেন যে তারা কি ধরনের কুকর্মের সাথে যুক্ত ছিলেন। 3টি বড় নির্বাচনে কত ধরনের বেসামরিক প্রশাসনের লোক যুক্ত ছিল তারা সব জানেন। রাতের ভোট কারা করেছেন জানেন, এই পুলিশ জানেন। কাজেই সরকারটির ডে 1 থেকেই বিনা কারণে একটা দুর্বল সরকার। যদিও গণ এক সেকেন্ড যোগ করি, 2018 সালে রাতের ভোটে ডিসি যারা ছিলেন একটা পত্রিকা রিপোর্ট করেছে 8 মাস পরেও তারা গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে রয়েছেন। এবং দেখুন আমরা মানে যেটি 7 দিনে করা যেত সেটা আপনি 12 মাসে করেননি। এখন আমরা শুনছি, যে প্রসঙ্গে বলি যে যারা তখন দায়িত্ব পালন করছে এর আগের নির্বাচনগুলোতে তাদেরকে রাখা হবে না। একবার শুনলাম, পরে আবার শুনলাম যেটাও সম্ভব হবে। দেখুন আমার মনে হয় কিছু জিনিস একটু লোক দেখানো, কাজের কাজ কিন্তু অন্যভাবে করা হয়। কাজের কাজ হচ্ছে আপনি 7 দিন বা 2 দিনের মধ্যে সব সচিব বাদ দিয়ে দিবেন। গত 3টি নির্বাচনে যারা মূল দায়িত্বে ছিল তাদেরকে ডেকে আনবেন, অপরাধের জন্য ধরবেন, এবং এখন যাদেরকে খোঁজা হচ্ছে তারা ফিল্ড লেভেল অফিসার। এটি আপনার চোখে বড় আকারে আনা হচ্ছে। এই প্রবণতাটাই খারাপ। দেখুন গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের সাথে বেইমানি করা হবে যদি আপনি প্রকৃত অপরাধীদেরকে আড়াল করে নামমাত্র কিছু লোককে ধরে জেলে পড়েন এবং আইনের আওতায় নিয়ে আসেন। এখন আপনি এই যে আব্দুস সাত্তার, যিনি বিএনপির একজন উপদেষ্টা, তিনি যে 8 জন সচিবের কথা বলেছেন, আমি আশা করেছিলাম ওনার উপদেষ্টা উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের, কিন্তু উনি 8 জন সচিব না, 8 জন উপদেষ্টার কথা বলেছেন। মাই মিস্টেক, উনি 8 জন উপদেষ্টার কথা বলেছেন। ওনার উচিত ছিল ওই বসাতেই তার কাছে যা দলিল দস্তাবেজ আছে, তথ্য প্রমাণ আছে। আমি দেখুন সংখ্যাটি যেহেতু নির্দিষ্ট করে বলেছেন আমি কৌতূহলী। উনি যদি বলতেন কয়েকজন উপদেষ্টা, এরকম কথা কিন্তু বাজারে অনেক আছে। বিশেষ করে একজন শিশু উপদেষ্টার ব্যাপারেও এই অভিযোগ অনেক বেশি প্রচলিত। কাজেই উপদেষ্টারা যেহেতু প্রশাসনিকভাবে দুর্বল এবং তাদের ঘাড়ে যেহেতু আমলারা চেপে বসেছেন এবং তারা যেহেতু দুষ্টচক্র ভাঙেননি, ওনার উচিত হবে ওনার দলিল দস্তাবেজ জনসম্মুখে প্রকাশ করা। সেটি যদি 8 না হয়ে 6ও হয় আমি তাকে খুব কম মার্ক দিব না, কিন্তু ইনি এই কথাটা বলেছেন। কিন্তু আমাদের যেটি করতে হবে এই ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে যে যতই দুর্বল সরকার হোক একে দিয়ে আমাদের একটি নির্বাচন করাতে হবে এবং যতটুকু সম্ভব গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। কাজেই মির্জা ফখরুল সাহেব যেমনটি বলেছেন উনি আস্থা রাখতে চান। আমি মনে করি সরকারের একটা স্থিতির জন্য এটা জরুরি, কারণ আস্থা আমরাও রাখতে চাই, যদি আপনি খুলে ফেলেন তাহলে কিন্তু তাকে দেখে আপনার আর বিশ্বাসযোগ্য এবং তার উপরে আস্থা রাখার সুযোগ থাকবে না। একদমই তাই। আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছিলাম, কিন্তু আপনারা জানেন যে আজকে আমরা আবারও দেখলাম যে জামাতের নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি বলেছেন পিআরের জন্য আন্দোলন করবেন, এবং সেটা উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আমরা শুনছি যে এটা বার্গেনিংয়ের জন্যই তারা নিম্নকক্ষের কথাও বলছেন, কিন্তু আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনে তো একরকম আলোচনা হয়েই গেছে, তারপরও এই যে আন্দোলনের বিষয়টা আসছে, আপনি কিভাবে দেখছেন? আসলে খুব অবাক হয়ে, যেমন ধরুন বিএনপি যখন বলে লোয়ার হাউসে যেরকম সিটের রেশিওতে আপার হাউস, আমরা বলি যে আপার হাউসে তো তাহলে দরকার নেই। একই রকম ভাবে দুইটা একইভাবে লোয়ার হাউস পিআর, আপার হাউসও পিআর, ওইটা একই রকম ব্যাপার। মানে কেন আপনি খেয়াল করুন, যদি দুইটা একই রকম হয় ওইটার এত প্রয়োজনীয়তাটা কি? জামাত যখন এগুলো বলে, জামাতের একটা যুক্তি হয়তো আমরা এভাবে দেখতে পারি, সেটা হচ্ছে এরকম কাগজে কলমে ধরে ওনারা অবশ্য মনে করেন ওনারা অনেক বড় দলটল হয়ে গেছেন। আমার ধারণা তাদের পপুলার ভোটের পার্সেন্টেজ অ্যারাউন্ড 10%। তো তারা হিসাব করেছেন লোয়ার হাউসে 10% হলে 30টা সিট পাবেন, কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টে তারা 15টার বেশি সিট পাবেন বলে মনে হয় না, এবং সর্বোচ্চ যদি অনেক ফেভার করে বিএনপির বিদ্রোহী নিয়ে ঝামেলা হয় 20টা পেতে পারেন। তো তারা চিন্তা করছেন বেশি হতে পারে। কিন্তু এখানে সমস্যা জায়গা যেটা, যে জামায়াত তার আমরা তো পরিসংখ্যানগুলো যেগুলো দেখছি সেটা ঠিক আপনি যা বলছেন তা মিলছে না। কিরকম দেখছেন? আমি তো আরো বেশি দেখি, মানে ওই অনলাইন পোলে তো জামাতকে ক্ষমতায় দেখা যায়। মজার ব্যাপার, এটা জামাত নিজেও বিশ্বাস করে না, তার প্রমাণ জামাত পিআর চায়। একটু খেয়াল করেন, ও যদি বিশ্বাস করতো, অনেক জায়গায় আমি দেখেছি বিএনপি চেয়ে সে বেশি ভোট পেয়েছে, আলহামদুলিল্লাহ আমরা নির্বাচনে চলে যাই, এই নির্বাচনে গিয়ে আমরা জিতে আসি, তাই তো হওয়া উচিত ছিল। জামাত নিজে জানে তার অবস্থা কি, সেজন্যই দেখবেন গোপনে ওনারা তো গুপ্ত পার্টি বলে এক ধরনের কথাবার্তা হচ্ছে তাদের, গুপ্ত অনেক সার্ভে করছেন, করে ওনারা বুঝতে পেরেছেন আসলে আমাদের অবস্থা ভালো না, তাই পিআর হলে সিট কিছুটা বাড়তে পারে। কিন্তু সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন রাইটলি, লোয়ার হাউসের পিআর কিন্তু আমাদের সংবিধান সংস্কার কমিশন থেকেও প্রপোজ করা হয়নি, ঐক্যমত্য কমিশনেও ছিল না। সব যুক্তির পরও আমরা আমাদের যাবতীয় যে আমাদের রাষ্ট্রীয় যে স্বার্থ, যে একটা স্টেবল সরকার হবে না বাংলাদেশে ফর শিওর,
এই যে জার্মানির উদাহরণ দিলাম, জার্মানিতে সর্বোচ্চ ভোট পেয়েছে এই গত নির্বাচনে 26%। ওদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটও এরকম হয়েছে। সো 1/4 যদি 50%-এর জন্য ইভেন এফডিও সরকারের একটা অংশকে সমর্থন দিচ্ছে এইসব করে টোরে, মানে বিরোধী দল সরকারে আছে, এভাবে হয়। তো বাংলাদেশে তো এগুলো সম্ভব না। সুতরাং এটা একেবারেই প্রয়োজনীয় না। জামাত এই জন্য এখন জামাত সংস্কার বিচারের আলাপও করছে। জনাব তাহের কিন্তু ইনস্ট্যান্টলি বলেছে যে সংস্কার বিচার না হলে তারা আন্দোলনে নামতে পারেন। এগুলো করছেন আমি ধারণা করি নির্বাচনে না যাওয়ার জন্য না, বিএনপির উপর চাপ তৈরি করার জন্য। আমার ধারণা তারা বিএনপির কাছে কিছু বেনিফিট চায়। প্রশ্ন হচ্ছে কি চায়? বিএনপি তো আর ওদেরকে জোটে নিচ্ছে না, জামাতের এবার জোটের প্রয়োজন নাই, জামাত আলাদা নির্বাচনই করবে। আমি ধারণা করি তাদের শক্তিশালী কিছু জায়গায় তারা সম্ভবত বিএনপির কাছ থেকে এক ধরনের ছাড় চায়, যেখানে বিএনপি তুলনামূলক দুর্বল ক্যান্ডিডেট দেবে যাতে জামাত তার সিট সংখ্যা বাড়াতে পারে। এরকম চাপের বা কোনো একটা নেগোসিয়েশনের জন্যই তারা এটা করছে। এটা পলিটিক্যাল অনুমান না তথ্য? অনুমান অবশ্য। আমার বিশ্লেষণ, আমার পলিটিক্যাল অ্যানালিস্ট, দিস ইজ মাই অ্যানালিসিস। এবং আমি খেয়াল করেছি অনেক সময় আমরা দেখছি যে নির্বাচন নিয়ে কথা বলছি, কিন্তু আসলে নির্বাচনের জন্য সবগুলো রাজনৈতিক দলকে যেভাবে এক হয়ে একটি নির্বাচনমুখী একটা রাজনীতির দিকে যেতে হবে, সেটা একদিকে আছে আবার আরেকদিকে নেই। যেমন আমরা দেখছি এনসিপি থেকেও কিন্তু জুলাই সনদ নিয়ে আপত্তি আছে, এবং জুলাই সনদের আইনি ভিত্তি তারা এখনই চায়, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনও চায়। আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, মাঠ থেকে একটি দল পালিয়ে গেছে, বাকি যারা আছে তারা চেষ্টা করছে যতটা রাজনৈতিক হিস্সা আদায় করা যায়। জামাতে ইসলামী এক ধরনের দর কষাকষির অবস্থায় গেছে, এবং গত এক বছরে প্রশাসনে তাদের প্রভাব বেড়েছে, এবং তাদের একটা ফিল গুড ফিলিং হচ্ছে যে দে আর ইন পাওয়ার। ওটা আপনি খেয়াল করবেন তাদের বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং জনসভাগুলোতে আমরা দেখতে পাই। তারা এই আবহটা ধরে রেখে নির্বাচনে যেতে চায়। এমন জামাত খুব ভালো করে জানে যে এই যে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ হলো, ডাজন্ট মিন যে তারা একটা বড় পার্টি হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু কোনো দেশ তাদেরকে এক ধরনের মূলা ঝুলিয়েছে যে হোয়াট ইফ তুমি যদি ক্ষমতায় যেতে পারো। এটি আসলে নির্বাচনের বা কৌশলের বা রাজনীতির একটি অংশ। আমার ধারণা যে জামাত সিট বাড়াতে চায়, যে কারণে তারা পিআরের কথা বলছে, কারণ তাদের 18টার উপরে সিটের কোনো ইতিহাস নাই। কাজেই তার উপরে তারা যদি 30টা বা 35টা পায় পিআর টিআর বলে, তাহলে তাদের একটু যোগ করে 18টা তো জোটে ছিল, জোটে থাকা অবস্থা একটা নির্বাচন 96তে করে 3টি পেয়েছে, এককভাবে 3টি, জোটে থাকা অবস্থায় 18টি। আমি ধরে নিলাম এবার তাদের যেহেতু অনেকটা তারা মনে করছে জোয়ার তৈরি হয়েছে, আমি কিন্তু মনে করি না। কেননা আমি সংগঠন থেকে যেভাবে বুঝি, তারা যখন কোথাও কোনো কার্যক্রম করে তারা সারা দেশ থেকে লোক এনে হাজির করে। আচ্ছা, আপনি এনসিপির কথা বলছিলেন যে এনসিপি জুলাই সনদের কথা বলছে, তার আইনি ভিত্তির কথা বলছে। দেখুন, একটি মাত্র দল যার জন্মের সাথে, পরিচয়ের সাথে, অস্তিত্বের সাথে এবং আগামীর সাথে জুলাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব জুলাইয়ের উপরে যদি গাছটি বড় না হয়, তাহলে তো ওই দলটিরও ভবিষ্যৎ হয় না। যদিও জুলাইকে নিয়ে এনসিপি যেভাবে আগাতে পারতো রাজনৈতিকভাবে, আমরা সেভাবে আগাতে দেখি নাই। তাদেরকে পথহারা রাজনৈতিক দল মনে হয়। কাজেই জুলাইকে নিয়ে তারা দর কষাকষি করছে। কিন্তু আপনি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে অবস্থান, এবং সেটি আপনি যে কোনো দিন ভোট দিলেই আপনি টের পাবেন ফলাফল কোন দিকে যাবে। তবে আমরা চাই যে একটি ভারসাম্যমূলক সংসদ তৈরি হোক, একটি অত্যন্ত কার্যকর এবং প্রতিনিধিত্বশীল সংসদ তৈরি হোক, সেখানে আপনার বিতর্ক হোক এবং জনগণের ইস্যু নিয়ে কথা হোক। সেই জায়গাটিতে যদি মানে সিঙ্গেল মেজরিটি বিএনপি পায়ও, সেটা যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই জায়গাটাতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইতিবাচক। আচ্ছা, ডক্টর জাহিদুর রহমান, আমরা তো নির্বাচন নিয়ে কথা বলছিলাম, আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে নির্বাচন কমিশন, আপনার সংস্কার কমিশনে ছিলেন, যে ধরনের চেঞ্জ আপনারা প্রস্তাব করেছেন, সেই জায়গা থেকে আপনি কি চ্যালেঞ্জটা দেখেন? যেটা অনেকে বলে যে এবারে নির্বাচন যদি ভোট কেন্দ্র দখল হয়ে যায়, শেষ আশঙ্কা আছে কিনা, এবং যেহেতু বিএনপি যত বড় দল, কাছাকাছি কোনো বড় দল নেই, অনেকের বিশ্লেষণ যেটা কিরকম হবে আসলে পরিস্থিতি? আমাদের কমিশন থেকে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি, যেগুলো আইন করে সংশোধন করে ফেলা যেত, এগুলো আসলে এখনো হয়নি, হওয়া উচিত ছিল। যেমন একটা ছোট উদাহরণ দিই, রাজনৈতিক দল নিবন্ধনের যে আইনটা ছিল, আরপিওতে আইন তো আলাদা ছিল না, আরপিওতে একটা অংশ ছিল নিবন্ধন নিয়ে, ভীষণ কঠোর একটা আইন, কঠিন একটা আইন। মানে একটা দলকে 3 ভাগের 1 ভাগ জেলায় তার কমিটি এবং অফিস থাকতে হবে, 100টা উপজেলা বা থানায় কমিটি অফিস থাকতে হবে, প্রতি উপজেলা বা থানায় 200 ভোটার করে 20,000 ভোটারের ডকুমেন্টস দিতে হবে। আমরা এটাকে অনেক সিম্পলিফাই করেছিলাম। মজার ব্যাপার, এটা
পুরোনোটাতেই আবার হলো, এরকম আরও ঘটনা আছে। এবং নির্বাচন কমিশন নিজে আমাদের কিছু প্রস্তাবনার বিরুদ্ধে কথা বলছেন, এগুলো আমার কাছে খুব অবাক লেগেছে। একটা উদাহরণ দেই আমার, এটা জরুরি আলোচনার জন্য। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন নিয়োগের আইন ছিল। আমাদের কনস্টিটিউশন একটা আইনের কথা বলে যেটার মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হবে। আমরা একটা নির্বাচন কমিশন আইন প্রপোজ করেছি, আমরা একটা আইন লিখে দিয়েছি। এটাকে নিখুঁত বলছি না, এটাকে নিয়ে আলোচনা হোক। কেন বলছি, একটা উদাহরণ দিই। এই যে আমাদের 3টা নির্বাচন কমিশনের অধীনে বিভৎস খারাপ নির্বাচন হলো, বিশেষ করে 2018 যেখানে রাতে সিল মারা হয়েছে, আপনি কমিশনকে কিন্তু সরাসরি সু করতে পারেন না। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কমিশন দায়িত্বে থাকাকালীন সময়ে আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তৈরি করতে পারেন, কিন্তু তার দায়িত্ব শেষ হলে গেলে, যখন উনি রিটায়ার করবেন, তার কমিশনের দায়িত্ব শেষ, তখন আপনি তার বিরুদ্ধে সু করতে পারেন না। হয়তো একটা মামলা লোয়ার অবস্থা থেকে ধাপে ধাপে তার পর্যন্ত আসতে পারে, কিন্তু সুপ্রিম অথরিটি, সুপ্রিম কমান্ড তো তাকে আমরা কেন সু করতে পারবো না? আমি অবাক হয়ে দেখলাম এই নির্বাচন কমিশন আমাদের এই আইনটার বিরুদ্ধেও কথা বলছেন। আই ওয়াজ সো সারপ্রাইজড টু সি দ্যাট। এখন আপনি যেটা বলছেন বাকি জিনিসগুলো, এগুলো আসলে আইন বা সংস্কারের চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের এবারকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল। এটা আসলে আইন দিয়ে করা যাবে না। পুলিশ বাহিনী যে জায়গায় গেছে, এবং আপনি সঠিক বলছেন, বিএনপির পক্ষে একটা মারাত্মক পাওয়ার ব্যালেন্স, মানে ইমব্যালেন্স তৈরি হয়েছে বিএনপির পক্ষে। অন্য দলগুলোর শক্তি এতটা না। শুধু সেটাই না, বিএনপির নিজেদের মধ্যে কি হবে? বিএনপির অনেক জায়গায় স্বতন্ত্র ক্যান্ডিডেট থাকতে পারে, তারা নিজেদের মধ্যে সংকট করতে পারে। সেজন্য আমার যেটা মনে হয়, দলগুলো তো সতর্ক হতেই হবে। সরকার, পুলিশ এবং সেনাবাহিনী মিলে খুবই টাফ সিদ্ধান্ত শুরু থেকে নিতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যাম্পেইনের সময় দেখবেন আপনি বেশ কিছু নাশকতার ঘটনা বা গন্ডগোল হতে পারে, সেসব জায়গায় যদি খুব দ্রুত স্টেপ সরকার নেয়। আমরা এই সরকারকে খুবই নিষ্ক্রিয় অবস্থায় দেখেছি। দ্রুত যদি স্টেপ নেয়, এক্সাম্পল তৈরি করে, তাহলে নির্বাচন মোটা দাগে ভালো হবে। কিছু গোলযোগ আসলে হবে, কারণ আওয়ামী লীগ চেষ্টা করবে, তাদের টাকা খরচ করে, যে তারা গোলযোগ করার ক্ষমতা আছে, তারা মেজর কিছু করতে পারবে না, তাদের কিছু নিজস্ব জায়গা আছে, সেসব জায়গায় কিছু সমস্যা হতে পারে। তারপর আমরা সতর্ক থাকলে ভালো হবে। আশরাফ কায়সার, আমরা দেখলাম যে আপনি তো যেমনটি বললেন যে জুলাইয়ের উপরেই যে দল এনসিপি, সেই দলটি জুলাই সনদ নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। যদিও মাঝে ঘোষণাপত্রের সময় কয়েকজন নেতা না থাকা নিয়ে যথেষ্টই সমালোচনা হয়েছে। তো এর পাশাপাশি একটি নিউজে দেখলাম যে 6 মাসে 10 জন কেন্দ্রীয় নেতাকে শোকজ করেছে এনসিপি। শোকজ করেছে ভালো, কিন্তু এটা শোকজ কারো বিরুদ্ধে কোনো প্রশ্ন উত্থাপিত হলে শোকজ করবে, কিন্তু এই শোকজটার ফল আপনি কিভাবে দেখেন? নাকি এটা ঠিক আগের পলিটিক্সেরই একটা অনুসরণ, যে তদন্তর নামে বিষয়টাকে ধামাচাপা দেয়া? এবং দুর্নীতির কথাও আমরা বলছিলাম, দুঃখজনকভাবে দেখলাম যে এনসিপির আরেকটি নেতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোচনা হচ্ছে, যে সেই কথোপকথন ফাঁস হয়ে গেছে, এবং সেখানে তিনি বলছেন, তোমরা দেখো ওর কাছ থেকে আরও 5 লাখ নিতে পারো কিনা। এটি করেছেন, আসলে আপলোড করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব। দেখুন, প্রথমত শোকজের কথা বলি। এখানে আমরা কোনো কার্যকর কিছু দেখছি না। আগের রীতি অনুযায়ী আপনি পুলিশকে সাসপেন্ড করা হয়, রাজনৈতিক দলে শোকজ করা হয়, পরে আমরা কোনো ফলো আপ জানি না, এবং তাদের পরিণতি কী হয়েছে আমি জানি না। আপনি হয়তো দেখবেন রিসারফেসড হয়েছে অন্য জায়গায় আরও শক্তিশালীভাবে। এনসিপি তার থেকে কোনো ব্যতিক্রম না। কেন আমি তখন বলছিলাম যে এনসিপিকে আমরা জুলাইয়ের যে দল হিসাবে দেখতে চেয়েছিলাম, সেই রাজনীতিটা এনসিপি করছে না। এনসিপি পুরনো রাজনীতির জুতায় পা দিয়ে হাঁটতে চেষ্টা করছে, এবং শোকজের ঘটনা তো তাই। আর যে চাঁদাবাজি বা দুর্নীতির কথা আপনি বলছেন, এটি কিন্তু এনসিপির খুব সিরিয়াসলি ট্যাকল করতে হবে। কেননা আপনি যখন যাকে ধরছেন তার বাসায় কোটি কোটি টাকা পাচ্ছেন, তার গ্রামের বাড়িতে বাড়িঘর হচ্ছে, এটি অত্যন্ত নিম্নমানের রাজনৈতিক কার্যকলাপের পরিচয়। এটা এনসিপির সাথে না গেলে ভালো হতো। কেননা এনসিপি যদি একটা বিকল্প দলের সূচনা লাগলে এই ধরনের, এবং মনে রাখবেন তারা কিন্তু তরুণ, আমরা কিন্তু তরুণদের উপরে আরও বেশি ভরসা রাখতে চাই। বয়োজ্যেষ্ঠরা অনেক ধরনের অপকর্মের সাথে যুক্ত হন, এটি আমরা মেনে নিলাম, কিন্তু তরুণদের কাছ থেকে দেখুন জুলাই অভ্যুত্থানটি হয়েছে কিন্তু তাদের সাহসেই। এই যে আপনি আমরা অনেকেই বলছি যে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে, আওয়ামী লীগ জীবনেও কোনোদিন ফিরে আসতে পারবে না। এবং আওয়ামী লীগ কোনোদিন গণ অভ্যুত্থানের যে স্বপ্নে তারা বিভোর, সেই ঘটনা তাদের জীবনে ঘটবে না। এটি একমাত্র অকাতরে জীবন দিতে পারে এমন একটি প্রজন্মের কাছে ঘটতে পারে। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল না। কাজে আওয়ামী লীগ অপকর্ম করবে, নাশকতা করবে, চুরি করা টাকা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গরম করে ফেলবে, সীমান্ত এলাকায় কিছু লোক ছুরিকাচি সহ ধরা পড়বে। এর বাইরে আপনি আওয়ামী লীগকে কোথাও খুঁজে পাবেন না। আপনি বলছিলেন যে এনসিপি জুলাইকে ধারণ করে সেই রাজনীতি
এটা করতে পারছে না। জুলাই তো বিএনপিরও অনেকে প্রাণ দিয়েছে, জুলাই তো শুধু জুলাই না, বিএনপি 15 বছর ধরেই সাফার করে আসছে, আন্দোলনে ছিল। বিএনপি কতটুকু আসলে জুলাইকে ধারণ করতে পারলো? দেখুন, আমরা বিএনপির ব্যাপারেও হতাশা প্রকাশ করি, কেননা আমরা দেখেছি যে বিএনপি যেভাবে তার রাজনীতিটাকে নতুন সংস্কৃতিতে দাঁড় করাতে পারত এই সুযোগে, কারণ জুলাই কিন্তু সবার জন্য সুযোগ এনে দিয়েছে, কে কিভাবে ব্যবহার করছে তার উপরে। কিন্তু আপনি যদি এখন বিএনপির চাঁদাবাজি দেখেন, দখলদারিত্ব দেখেন, এমনকি সেই কালো লোকগুলোকে নির্বাচনে প্রার্থী হতে দেখেন, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। কারণ বিএনপি 16 বছরে যে নির্যাতনের ভেতর দিয়ে গেছে অকল্পনীয়। শেখ হাসিনা হাতে সম্ভব ছিল এমন কোনো অত্যাচার তিনি তার ভিন্ন মতের মানুষের উপরে করতে বাকি রাখেননি। আপনি জুলাই অগাস্টেও আমরা তাই দেখেছি। আমরা যদি কেউ ভেবে থাকি শেখ হাসিনা কোনো অপশন এক্সস্ট না করে পালিয়েছেন, তাহলে কিন্তু ভুল করবেন। তিনি সমস্ত কিছু চেষ্টা করেছেন। আচ্ছা, বিএনপি যদি রাজনৈতিক, দেখুন বিএনপির একটা সুযোগ এসছে 16 বছর অপেক্ষা করার পরে, যে প্রতিদ্বন্দ্বিতায় কম গুরুত্বপূর্ণ দলের সাথে নির্বাচনে যাচ্ছে। কাজেই বিএনপির রাজনৈতিক সংস্কৃতি ঠিক করার এটিই কিন্তু সুযোগ। ঠিক যেভাবে জিয়াউর রহমান দলটিকে দাঁড় করিয়েছিলেন, যেভাবে শেখ মুজিবের বিকল্প একজন জাতীয় নেতা হিসেবে জিয়াউর রহমান দাঁড়িয়েছিলেন, এবং আওয়ামী লীগের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জাতীয়তাবাদী দল গড়ে উঠেছিল, এই সুযোগটি আমি এবার দেখতে পাচ্ছি। এবং এই তরুণদের সাথে কানেক্ট করে দেখবেন আপনি তরুণদের ভোট এনসিপি পাবে, এটি ভাবার কোনো সুযোগ নাই। কেননা যারা অভ্যুত্থানের দিন দাঁড়িয়েছিল তার মধ্যে 99 ভাগই পরিবর্তনকামী মানুষ। তারা ঠিক এই তরুণদের আহ্বানে এসেছিল, কিন্তু এই তরুণদের সব কিছুর সাথে একমত না। তারা অনেকেই আশাভঙ্গ, তারা অনেকেই তাদেরকে পরিত্যাগ করেছে। বিএনপির একটা কমপ্লিটলি রিব্র্যান্ডেড রাজনৈতিক দল হওয়ার সুযোগ ছিল, যেখানে সংস্কৃতি, যেখানে অর্থের উৎস, যেখানে ক্যান্ডিডেট, যেখানে নির্বাচনের ভূমিকা, শুধু তাই না, বিজয়ী হয়ে সরকার গঠন করে দেশের মানুষের সে কাঙ্ক্ষিত সুশাসন, যেটি অন্তর্বর্তী সরকার পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে, সেই জায়গাটিতে বিএনপিকে আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা তো ন্যাশনাল ইউনিটির কথা শুনছি, এবং বিএনপি থেকে আমরা দেখছি যাদের সাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিল তাদের সাথে কথা বলছে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন এবং দলের সিনিয়র লিডার্সরা। সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই যে সেই ন্যাশনাল ইউনিটি যদি আমরা চিন্তা করি, সেটা তো শুধুমাত্র কতিপয় দল যারা সাথে আছে, যাদের সাথে এখনও একসাথে নির্বাচনী জোট করা যায়, শুধু তাদেরকেই আমরা দেখছি সাথে। কিন্তু এখন যখন এই সরকার রাষ্ট্র পরিচালনায় আছে, তখন কিন্তু এই সরকারকে সবগুলো অপরাপর দল সহযোগিতা করছে, সমালোচনা করলেও সহযোগিতা করছে। এরকম একটি অবস্থায় নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় যাক না কেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিক না কেন, সেই সহযোগিতাকে অন্যান্য দল বা বিরোধী দল যে হবে সে করবে কিনা? ন্যাশনাল ইউনিটি একটা জায়গায় নতুন বাংলাদেশ বিনির্মাণে যেটা থাকা দরকার, সেটা কি আছে বলে মনে হয় আপনার? সংকট আছে। সংকট আছে কারণ আমরা চর্চার মধ্যে ছিলাম না। যেমন ধরি ভারত, দীর্ঘদিন তারা গণতান্ত্রিক চর্চা আছে, তাতে এমনও হয়েছে, এমনকি বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল, এটাকে আমি ফ্যাসিস্ট দল মনে করি, সে তার বিরোধীদের উপরে অন্যায় দমন পীড়ন মারাত্মকভাবে চালাচ্ছে। তারপরে দীর্ঘদিনের ঐতিহ্যের কারণে খেয়াল করব আমরা যে যখন বিজেপি নির্বাচিত হলো, অন্য দলগুলো মেনে নিল 5 বছর থাকবে, কারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তারা তার পলিসি নিয়ে মারাত্মক সমালোচনা করছে, বিপদে ফেলার চেষ্টা করছে, সবকিছু করছে, কিন্তু এটা অ্যাগ্রি করছে যে ও একটা ফেয়ার গেমে জিতেছে, আমি মাঠে নেমে তার পদত্যাগের জন্য আন্দোলন করব না, তার বিরুদ্ধে আমি অন্য আন্দোলন করব। আমরা এই জায়গাটায় কি প্রস্তুত হয়েছে? প্রায় দেখি একটা ক্যাম্পেইন, বিএনপি তো 2 বছরও ক্ষমতায়, মানে বিএনপি ক্ষমতায় আসবে লোকজন ধরে নিচ্ছে, তো 2 বছর ক্ষমতায় রাখছে, আর মানুষ রাস্তায় নেমে ওকে ফেলে দেবে। আমি প্রশ্ন করি, কেন ফেলে দেবে? বিএনপিকে ফেলে দেওয়ার দাবিতে মাঠে কেন নামবে? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন নেমেছি? কারণ তোমাকে আমি তো ভোট দেইনি। একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা ফেয়ার গেম হতে পারে, এরকম ধরলাম আমরা এ আর বি, আমি বি কে ভোট দিয়েছি, কিন্তু ফেয়ার গেম যদি হয়, এ যদি জেতে, আমি কিন্তু তার কর্তৃত্ব মেনে নেই, কারণ আমি এটা মেনেই খেলতে গেছি যে তুমি এই গেমে যদি যেত, আমি তোমাকে বিজয়ী হিসাবে, তোমাকে আমার দায়িত্বপ্রাপ্ত হিসাবে মেনে নেব। যখন ফেয়ার গেম হয় না, আমরা শেখ হাসিনাকে মানি নাই, আমরা ওন করি নাই, আমার কাছে যখন এই দেশের নাগরিক মনে হয় নাই নিজকে। সো যদি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসে, ধরে নিলাম আন্দোলন করে বিএনপিকে 2-3 বছরের মাথায় ফেলে দেওয়া যাবে, কিন্তু আমি দেবো কেন? ইজন্ট ইট? বিএনপি যদি মারাত্মক কোনো ক্রাইম না করে ফেলে, জাস্ট ফেলে দিয়ে একটা ইলেকশন করতে পারলে আমার সুবিধা হবে, তাই করব। এই যে গণতান্ত্রিক সংস্কৃতির সাথে কতগুলো বেসিক জায়গায় আমাদের মিল থাকা,
যে মানুষ তো তাকে 5 বছরের জন্য, ইলেকশনের শুরুতেই তো জানতো মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে 5 বছরের জন্য। সো ওই কয়েকটা জায়গা আসলে ঠিক থাকতে হবে, কিন্তু এটা থাকবে কিনা আমার সন্দেহ আছে, কারণ বিরোধী যারা আছে এবং আমাদের কিছু উস্কানি দাতা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আছেন, তারা এই চেষ্টা করতে পারেন আমার কাছে। এই জন্য মনে খুব স্মুথ হবে না সামনের সময়টা। তো সেই জায়গা থেকে আশরাফ কাছে আমি আপনার কাছে শুনি, তাহলে তো আমরা তো বিরোধী দলও তো একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করা খুব দরকার, সেটা ডিস্ট্রাকটিভ যেন না হয়। কারণ এর আগে আমরা শেখ হাসিনা সরকারকে একবার দেখেছি যে তারা একটি টার্মে প্রায় 170 দিন বোধহয় সালে হেরে যাওয়ার পর শেখ হাসিনা আবার বলেছিল একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং তাই তিনি চেষ্টা করেছিলেন, তখন আমরা দেখেছি। তো আমরা সেই জায়গাতে কোনো ঐক্য বা একটা আন্ডারস্ট্যান্ডিং তো আমরা দেখছি না। আপনি কি মনে করেন এটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন কিনা? আমি মনে করি ভারতের উদাহরণটি ডক্টর জাহেদ যেমন দিলেন, আমরা সেই জাতীয় সংহতিটি আশা করি, এবং আগামী নির্বাচনে যারা এই সরকার গঠন করুক, আপনাকে মনে রাখতে হবে আপনি ভোট দিয়েছেন, 5 বছর এই দলটি ক্ষমতায় থাকার অধিকার রাখে। তার বিরুদ্ধে আপনি হঠকারিতা করা, রাস্তায় আন্দোলন করা, পটলের দাম বেশি কেন এই বলে আন্দোলন শুরু করা, নাশকতা করা, এগুলো কিন্তু অনৈতিক হবে। কিন্তু আমি মনে করি যে বিএনপিকে খুব সতর্ক থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে 4টি শক্তি নামবে। দাম যদি সিন্ডিকেটের জন্য পটলের দাম বেশি হয় তখন তো নিশ্চয়ই আন্দোলন করবে, সেটি একটি অর্থনীতির ইস্যু। তাই বলে সরকার তার শাসনের ম্যান্ডেট হারিয়ে ফেললো, এটি আমার মনে হয় আমাদের এখন কনফার্ম করি। এক্স্যাক্টলি 300 টাকা যখন পেঁয়াজ হয়েছে, আমি টক শোতে বলেছি আওয়ামী লীগ তুমি যাও, তোমাকে আমি মানি না, তোমার কারণ। কিন্তু এখানে তুমি দাম কমাও, আন্দোলন হোক, কিন্তু তুমি লেজিটিমেট সরকার, তুমি চলে যাও। আমরা 16 বছর মধ্যে 12 বছর কেউ কোনো ভোট দেইনি, এবং এই গত সরকারটি নির্বাচিত সরকার ছিল না। সে নিজেকে নির্বাচিত ঘোষণা করেছে, সন্ধ্যের দিকে ভারত বলেছে সে নির্বাচিত। কাজে ওই সরকারের বিরুদ্ধে মানুষের উষ্মা যৌক্তিক, কারণ সে তো আপনার ম্যান্ডেট নিয়ে পাওয়ারে আসেনি, এবং ওটার প্রমাণ সে রেখে গেছে পদে পদে। সে ভারতের সাথে যা সব চুক্তি করেছে ম্যান্ডেটহীন সরকারের চুক্তিগুলো করেছে। আচ্ছা, কিন্তু আমি যেটি মনে করি যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যে ইউটিউবাররা বা যারা নাকি নন স্টেট অ্যাক্টর, যারা এখন সাংঘাতিক মৌসুম পেয়েছেন, মব সন্ত্রাস করছেন, তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তার সাথে যুক্ত হবে আপনার ভারত, কেননা এই দেশটি আমাদের পরিবর্তনকে মেনে নিতে পারেনি। আওয়ামী লীগ তো ওত পেতে থাকবেই যে কোনো সুযোগে। আর আমি আশা করব রাজনীতির বন্ধুরা, সেটি জামাত ইসলামী হোক, যদি বিএনপি আসে, অথবা এনসিপি হোক বা অন্যরা হোক, তারা যেন জাতীয় সংহতির জায়গায় এক থাকেন। তারা সরকারকে বিপদে ফেলতে চাবেন, তাকে ইস্যুভিত্তিকভাবে বিতর্কিত করতে চাবেন, তার খারাপ শাসনের সমালোচনা করবেন, মন্ত্রীদের পদত্যাগ চাইবেন, সব কিছু ন্যায্য। কিন্তু আমরা সরকারটিকে যদি দেখি বিজয়ী হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে, তার অধিকার রয়েছে 5 বছর ক্ষমতায় থাকার। এরকম একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপির ভেতরেও একটা বৈপ্লবিক পরিবর্তন মনে হয় প্রয়োজন, সেটা কি আপনি দেখছেন কিনা? আমি টপ লেভেলে দেখছি, টপ মানে একেবারে টপ লেভেলে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন আছে বলে মনে করি। পোস্ট 5 আগস্ট জনাব তারেক রহমানের বক্তব্য খেয়াল করেছি, দলের মধ্যে যেসব স্টেপস নিচ্ছেন সেগুলো খেয়াল করেছি। কিন্তু আছে একটা, তার নিচের টায়ারে আসলে এই পরিবর্তনটা তারা, ইভেন তাদের টপ মানুষটা যে এতটা পাল্টে গিয়ে এভাবে চাইছেন, সেই মেসেজটাও কনভেড ঠিক মতো হয়েছে বলে আমার মনে হয় না। যে পরিমাণ অনিয়মের সাথে তারা জড়িয়ে পড়ছেন, ব্যবস্থা নেওয়ার পর, হাজার বহিষ্কারের পরও তারা একই কাজ করে যাচ্ছেন, সো ঠিক মতো হয়েছে বলে মনে হয় না। কিন্তু আমি এখানে আবার যোগ করি, যদি তারা ক্ষমতায় আসেন, যদি প্রশাসনিক ক্ষমতা বিএনপির হাতে তো তখন থাকবে, তারা কিন্তু তখন তাদের এই নেতাকর্মী যারা বিপথে যাবে, তাদেরকে যদি তাদের আন্তরিকতা থাকে তখন কিন্তু স্টেপস নিতে পারে। আমি শুধু একটু যোগ করি, এখন কিন্তু বিএনপি বলছে যে আমরা রাজনৈতিকভাবে ব্যবস্থা নিচ্ছি বা দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি না, বিএনপির আবার প্রশাসন আমাদের হাতে নেই, অতএব আমরা প্রশাসনের ভাবে আইনানুগভাবে যায়, তখন কিন্তু সেই কথাটি আর বলতে পারবে না। আমি কিন্তু বিএনপিকে সতর্ক করতে চাই, এবার যদি তারা সরকার গঠন করে, তাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এবং আরেকটি বিষয়টি আনতে চাই আমি, সেটা হচ্ছে বিএনপির সিনিয়র লিডার্সদের মধ্যে থেকে কেউ কখনো কখনো এমন মন্তব্য করেন যে মন্তব্যটা আসলে একদম টপ লিডার বলতে, যদি আমি অ্যাক্টিং চেয়ারপারসনের কথা বলি, তার কথার সাথে একেবারে ভীষণভাবে কন্ট্রাডিক্ট করে। এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনি যেটা বললেন যে মেসেজটা তৃণমূলে যায় না, তৃণমূলে যাওয়ার ক্ষেত্রে তো স্তরের মধ্যে দিয়ে যাবে, তাহলে কোনো একটি স্তর সেই মেসেজটা পায় না, এমন কি ব্যাপারটা? 5 আগস্টের পর থেকে তারেক রহমানকে গুরুত্বের সাথে আমি অবজার্ভ করছি, এবং আমি এই ট্রান্সফরমেশন, এই ম্যাচুরিটি এবং এতটা ভিশনারি
সহনশীলতা, এই জিনিসগুলো দলের যে পরের নেতৃত্ব আছে তারা কেন উপলব্ধি করছেন না, এবং তারা কেন তাদের পরের নেতৃত্বকে সেটি বলছেন না, অথবা জেলা পর্যায়ে গিয়ে বা বিভাগীয় পর্যায়ে, এই প্রশ্ন আমার মধ্যে কিন্তু প্রবল। কাজে আমি দেখতে পাচ্ছি না যে মূল নেতৃত্বকে তো তারা মানেন, কথায় কথায় তার নাম বলেন, কিন্তু তাহলে তার কথা অনুযায়ী তারা চলেন না কেন? তার মানে হচ্ছে এর মধ্যে একটি অপরাজনীতি এবং একটি রাজনৈতিক সংস্কৃতির ব্যবধান আছে। এই ব্যবধানটি তাদের ঘোচাতে হবে, যাতে করে বিএনপি অনেকটা রোবাস্ট হতে পারে। এবং বিএনপিকে মনে রাখতে হবে যে নির্বাচিত হলেই তার খুব খুশি হয়ে যাওয়ার সুযোগ নাই, তাকে 5 বছর টানতে হবে এবং সরকারের ধারাবাহিকতা রেখে টানতে হবে। খুব কঠিন কাজ। কিন্তু বিএনপির সব লিডার্সকে পুরনো বন্দোবস্ত ভাঙতে চান? আমি চাইলেও একটা সমস্যা হয় কি, সংস্কৃতি, মানে যে মানুষরা অনেক দিন রাজনীতি করেছেন, মানে কিছু রেটরিক, যেমন ধরুন অমুকের চামড়া তুলে নেবো আমরা মিছিলে বলি, এখন এটা মানে আমরা চামড়া তুলে নিতে চাইছি তা না, কিন্তু এটাও কিভাবে বলবো, বা নেগেটিভ স্লোগান দিলে জিব্বা কেটে কুকুরকে খাওয়াতে হবে, রেটরিক বলছি, কিন্তু আমরা আসলে আজকের বর্তমান সময়ে এই রেটরিক গুলো ব্যবহার করব কিনা এগুলো ভাবতে হবে। সময় পাল্টে গেছে, এটা ভাবতেই হবে। নিশ্চয়ই। শেষ করে দেব, তার আগে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়ে গেল, আপনি কিভাবে দেখছেন ঢাকা ইউনিভার্সিটির এই ঘটনায়? ছাত্র দলের কমিটিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো, অথচ এই বিশ্ববিদ্যালয়গুলোই কিন্তু বাংলাদেশের রাজনীতির সূতিকাগার। আমরা শুধু 52 থেকে চিন্তা করি, 69-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচার পতন আন্দোলন বা 24। আপনার বিশ্লেষণ শুনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইস্যুটি হওয়ার আগেই আমি একদিন খোঁজ নিতে গেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ কেমন। বেশ কয়েকটা হলে আমি যেটি দেখলাম, সেখানে 3 স্তরে শিবিরের কার্যক্রম রয়েছে। একটি হচ্ছে শিবির হিসাবে, আরেকটি হচ্ছে স্বতন্ত্র হিসাবে, আরেকটি হচ্ছে গুপ্ত। এখন আপনি যেখানেই ভোট দেন সেটা যদি শিবিরের থলেতে গিয়ে জমা হয়, তাহলে এটা কেমন রাজনৈতিক পরিবেশ? এখন আপনাকে এটা মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কিনা। আমি অন্তত 4টি হলে নিজে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি ভেতরের রাজনীতির অবস্থাটি কি। পানির ফিল্টার দেওয়া কি রাজনৈতিক দলের কাজ? যেই বিশ্ববিদ্যালয়ে 1000 কোটি টাকার কাজ হয় সেখানে একটা পানির ফিল্টার দিতে পারে না প্রশাসন? নিশ্চয়ই পারে। কাজেই শিবিরকে আমরা দেখছি এমন সব কর্মকাণ্ড করতে হলের ভেতরে, যেটি আমরা খুব পরিচিত আমরা যখন শিক্ষাঙ্গনে ছিলাম। কাজে এটি মনে রাখতে হবে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু হচ্ছে না। আপনি যদি ছাত্র দলের কমিটিকে করতে না দেন অথবা হলে রাজনীতি করতে না দেন, সেক্ষেত্রে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। একটি গ্রুপ ইতিমধ্যে সেখানে সক্রিয়, এমনকি 3টি রঙে। কাজে সেটিকে হাত না দিয়ে সামনে বরং ছাত্রদল কমিটি করেছে, একটি কমিটিও করেনি। বন্ধ করা হবে এই রাজনীতি দেখুন গুপ্ত এবং সুপ্ত, এটির ব্যাপারেও আপনাকে একই ভূমিকা নিতে হবে। আরেকটা বিষয় একটু কনফ্লিক্টিং, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করেন সেটি তাহলে হলে হতে সমস্যা কোথায়? বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতি আপনি অ্যালাউ করছেন। আমি কিন্তু ছাত্র রাজনীতির পক্ষে, কিন্তু যেরকম করে ছাত্রলীগকে সাফাই গাওয়া হতো কি 71-52-তে ছাত্রলীগ, ওগুলো বলে হবে না। ছাত্র রাজনীতির ছাত্র ঘনিষ্ঠ চরিত্র থাকতে হবে, সন্ত্রাসী চরিত্র না। নিশ্চয়ই তাই। ডক্টর জাহিদুর রহমান, ভার্সিটিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, হলে, সব জায়গায় অবারিতভাবে ছাত্র রাজনীতি অ্যালাউ করা দরকার। শিবিরের রাজনীতিও প্রকাশ্যভাবে অ্যালাউ করা দরকার। একটা ইন্টারেস্টিং তথ্য, আমি খুব অবাক হয়েছি, 70s বা 80s ইফ আই এম নট রং, সব ছাত্র সংগঠন মিলে ঢাকা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নাকি শিবিরের রাজনীতি বন্ধ ঘোষণা করেছে তারা। এটা অন্যায়, আমি এটার সমালোচনা করেছি। হু আর ইউ টু সে দ্যাট? ছাত্র শিবির যদি নিষিদ্ধ সংগঠন না হয়, তার রাজনীতি করার অধিকার থাকবে না কেন? কিন্তু প্রত্যেকের রাজনীতি করার অধিকার থাকবে। আর আমি একটা কথা একটু বলা জরুরি বলে মনে করি, ছাত্রলীগ হলে যা করেছে সেটা দেখিয়ে যদি আমরা ছাত্র রাজনীতি হলে বা শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করি, তাহলে জাতীয় রাজনীতিও বন্ধ করে দিতে হবে। কারণ আওয়ামী লীগের মতো একটা দল এই দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে না? তো রাজনৈতিক দলও খারাপ, তো রাজনৈতিক দল নাই, ডক্টর ইউনূস 5 বছর থাকুক, 10 বছর থাকুক, পরে আরেকটা এরকম সরকার থাকুক, একই যুক্তিতে। কোনোদিন এগুলো যুক্তি হতে পারে না। আসলে এই আলাপটা সাধারণ শিক্ষার্থী নামে একটা ব্যানার, যেটাও মূলত শিবিরের ব্যানার করে তারা এটা করছে। কারণ আশরাফ ভাই যেভাবে বললেন, উনি গিয়ে দেখে এসছেন নানা স্তরে তাদের রাজনীতিটা তারা জারি রাখছে। তারা দীর্ঘদিন আওয়ামী লীগ হয়েও রাজনীতি করেছে, তো তারা তাদের রাজনীতি কিন্তু জারি রাখতে পারে। সে কারণে তারা প্রকাশ্য রাজনীতিটাকে সরিয়ে রাখার চেষ্টা করছেন। আমি আবারও বলছি, অবারিতভাবে সবাই করবে, ছাত্র শিবিরও তার রাজনীতি করবে, করুক, দেখা যাক জনগণ কাকে নেয়।
শেষ করে দেব আজকের অনুষ্ঠান, কিন্তু তার আগে আমি চাঁদাবাজি নিয়ে একটি মন্তব্য দেখেছি, সেই বিষয়টা একটু আলোচনা করতে চাইছি, আপনার মন্তব্য শুনতে চাই। যে আমরা এটা শুনলাম যে অর্থনীতিতে চাঁদাবাজের যে ভূমিকা, যে কারণে আমি আমার হাতে এই মাত্র ছিল এটি, আমি খবরটি, আচ্ছা, ইয়েস আই গট ইট। রাজনৈতিক অস্থিরতার কারণে হাত গুটিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা, এটি গভর্নর বলেছেন, এবং চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ীরা। খুব ছোট করে যদি আপনার মন্তব্য শুনি, একেবারেই সময় কম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে চাঁদাবাজির যন্ত্রণা কমানোর দায়িত্বও তো সরকারের, সেই জায়গাটায় সরকার আসলে কেন ব্যর্থ হলো? ভীষণভাবেই সরকারের, প্রধানত দায়িত্ব সরকারের। কিন্তু আপনি একদম নিশ্চিত জানেন শিল্পাঞ্চলগুলোতে, এই যে সাভার, আশুলিয়া, গাজীপুরে ব্যবসায়ীরা, উদ্যোক্তারা কাজ করতে পারছে না। এখন বহু মাত্রার চাঁদাবাজ দাঁড়িয়েছে, একটা বৈষম্য বিরোধী চাঁদাবাজ, যে কেউ যে কাউকে সংগঠক, সমন্বয়ক ইত্যাদি পরিচয় দিচ্ছে। বিএনপির নামে বা বিএনপির লোকরা চাঁদাবাজিতে যুক্ত হয়েছেন। তারা বলছেন যে আমাদের 16 বছরের না খাওয়া জীবন আওয়ামী লীগ করেছে, আমরা এখন করব। আর প্রশাসন কিন্তু আরেক চাঁদাবাজ। এই যে আপনি শিল্পাঞ্চলগুলোতে পুলিশের ভূমিকা কি, প্রশাসনের ভূমিকা কি, এবং সার্ভিস যারা দেয় গ্যাস থেকে শুরু করে, একটি শিল্প চালাতে আপনার 43টির মতো সংস্থার কাছে মাসে ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়। এই পরিস্থিতি বদলানো সরকার। 30 সেকেন্ড ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে একটু শুনি, আপনি কিভাবে দেখছেন? ওই যে একই সরকার করা উচিত এবং করছে না, একটা কনস্পিরেসি থিওরি বা অল্টারনেটিভ থিওরি আছে, সেটা হলো প্রশাসনে যেহেতু প্রচুর এখন বিভিন্ন দলের লোকজন আছে, বিএনপির লোকজনের যেহেতু বেশি বদনাম হচ্ছে, তাদের আরো বেশি বদনাম হতে দাও, যাতে নির্বাচনে এটার একটা প্রভাব পড়ে। না হয় আমরা এই সরকার কেন এই দায়িত্ব নিচ্ছে? একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, পুরনো ঢাকায় যখন একজন মানুষকে হত্যা করা হলো, মিছিল হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির বিরুদ্ধে।